গুড মর্নিং স্টুডেন্টস। আমাদের নেক্সট টপিকটা হলো নার্সিং ইন্টারভিউ। মানে আমরা কমিউনিকেশনটা জানলাম। এবার এই যে কমিউনিকেট করব কেন, পেশেন্টের ইন্টারভিউ নেওয়ার জন্যে বা পেশেন্টকে অ্যাসেস করার জন্য, মেন্টাল স্ট্যাটাস জানার জন্য বা তার হিস্ট্রি নেওয়ার জন্য, তাহলে সেটাকেই আমরা বলছি ইন্টারভিউ। তাহলে এই ইন্টারভিউটা কেমন হয়, এটা একটা সিস্টেমেটিক প্রসেস, ঠিক আছে, যেটা থেকে কি একটা পার্সন মানে হেলথ কেয়ার প্রফেশনাল আরেকজনের থেকে কোনো ইনফরমেশান কালেক্ট করছে। তো সেই ইনফরমেশানটা কিসের মানে রিগার্ডিং কি, তার হেলথ ইনফরমেশান, ফ্যামিলি স্ট্যাটাস, তার প্রিভিয়াস হিস্ট্রি, এইসব যে বিভিন্ন ইনফরমেশান সেগুলোকেই টোটালটা বলা হচ্ছে। এই ইনফরমেশান চলাকালীন আর কি, মানে এই যে ইনফরমেশান দেওয়া নেওয়া, এর ফলে কি হয়, একটা গুড থেরাপিউটিক রিলেশনশিপ তৈরি হয় এবং নার্স পেশেন্টের একটা র্যাপোর্টও তৈরি হয়, ঠিক আছে। এটা একটা ইন্টারঅ্যাক্টিভ কমিউনিকেশন হয় সাধারণত। ওকে, তো চলো এবার ডেফিনেশন বলতে আমরা কি বুঝছি নার্সিং ইন্টারভিউয়ে সেটা একটু দেখে নিই। অ্যাকর্ডিং টু ওয়েবস্টার, উনি বলছেন যে ইন্টারভিউ ইজ আ মিটিং অ্যাট হুইচ ইনফরমেশন ইজ অবটেন্ড ফ্রম এ পার্সন। Interview is professional goal directed interaction between two people, that is nurse and client. মানে নার্সিং ইন্টারভিউ হচ্ছে ইন্টারাকশন বিটুইন নার্স অ্যান্ড ক্লায়েন্ট, যেটা গোল ওরিয়েন্টেড। আর কি, এটা একটা প্রফেশনাল ইন্টারভিউ যেখানে তুমি যে ইনফরমেশান চাইছো সেটা আর কি পারপাসফুলি করা হয়ে থাকে, ঠিক আছে। এছাড়া এরিকসন বলছেন, এখানে স্পেলিংটা একটুখানি মিস্টেক আছে, হ্যাঁ, এরিকসন হবে ERICK। তো উনি বলছেন ইট ইজ আ ফেস টু ফেস মিটিং অ্যান্ড কনভারসেশন বিটুইন ইন্ডিভিজুয়ালস অ্যাটেম্পটিং টু অ্যারাইভ অ্যাট এ সলিউশন অফ দ্য সেম প্রবলেম। তাহলে কি, এটা একটা ফেস টু ফেস মিটিং যেটার মাধ্যমে একটা হেলথ কেয়ার প্রফেশনালের সঙ্গে আর একজন ইন্ডিভিজুয়ালের কনভারসেশন হচ্ছে কোনো প্রবলেমের সলিউশন খোঁজার জন্য, ঠিক আছে। নেক্সট, পারপাস অফ ইন্টারভিউ। তাহলে ফার্স্ট, টু কালেক্ট স্পেসিফিক ইনফরমেশন ফর ডায়াগনোসিস অ্যান্ড প্ল্যানিং। তাহলে বুঝতেই পারছো যে ফার্স্ট আমরা এই ইন্টারভিউটার মেন উদ্দেশ্য থাকছে যে ইনফরমেশন কালেক্ট করা, যার ফলে আমরা একটা ডায়াগনোসিস বা কোনো কিছু প্ল্যানিং করতে পারবো। নেক্সট কি, টু স্টাবলিশ এ ট্রাস্টিং নার্স পেশেন্ট রিলেশনশিপ, যেটা আমরা ডেফিনেশন থেকেও পেলাম। To allow the client to participate in identification of problems and goal setting. অনেক সময় হয় পেশেন্টরা নিজেই বুঝতে পারে না যে তার সমস্যা কোথায়। তো একটা ইন্টারভিউ নিতে নিতে কি, তুমি যেমন আইডেন্টিফাই করতে পারলে যে এইটা তার প্রবলেম, তেমনি তুমি তাকে হেল্প করলে যে এটা আপনার সমস্যা, আপনি যদি এভাবে কাজটা করেন, মানে একটা সলিউশন বার করে দাও, তাহলে সেটাও কিন্তু পেশেন্টেরই হেল্প হবে, ঠিক আছে। তাহলে একটা ইন্টারভিউর মাধ্যমে আমরা পেশেন্টকেও হেল্প করতে পারি। To assist nurse to determine areas for স্পেসিফিক ইনভেস্টিগেশন ডিউরিং দ্য প্রসেস অফ অ্যাসেসমেন্ট। তাহলে এক্ষেত্রে অ্যাসেসমেন্ট করার সময় আমি কোন সিস্টেমটাকে ইম্পর্টেন্স দেব বা বেশি করে কোন সিস্টেমটাকে আমাকে থরো চেক আপ করতে হবে, ডেইলি সেটা সুপারভিশন বা অ্যাসেসমেন্ট করতে হবে, সেটাও কিন্তু আমি এই নার্সিং ইন্টারভিউয়ের মাধ্যমে বুঝতে পারবো। এছাড়া কি, টু অ্যাসিস্ট দ্য নার্স টু গেইন ইনসাইট ইনটু ক্লায়েন্টস অ্যাবিলিটি টু ফাংশন, সিভিয়ারিটি অফ হেলথ ইলনেস অ্যান্ড হিজ বিহেভিয়ার। মানে পেশেন্টেরকেও একটা অ্যাবেল করে দিচ্ছি আমরা যে পেশেন্ট নিজেও কিন্তু নিজের প্রবলেম আইডেন্টিফাই করতে পারবে। কিসের জন্যে, তার যে ইনসাইট আছে, নিজেকে ভাবনা চিন্তা করার যে ক্ষমতা, সেটা যেমন বেড়ে যাবে, তেমনি তার যে শারীরিক অসুস্থতা সেটাও সে বুঝতে পারবে কতটা সিভিয়ার। প্লাস নার্স হিসেবে তুমি যেমন বুঝতে পারছো যে এটা কতটা সিরিয়াস কন্ডিশন, তেমনি পেশেন্টও কিন্তু বুঝতে পারবে যে তার বিহেভিয়ার দিয়ে বোঝাতে পারবে যে তার কন্ডিশন কতটা সিরিয়াস। এটা যেমন নার্সের ক্ষেত্রে বা প্রফেশনাল ক্ষেত্রে বা মেডিকেল কন্ডিশনের ক্ষেত্রেও যেমন সুবিধাদায়ক, তেমনি পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু পেশেন্ট এতটাই অ্যাসিস্ট করে যে সিভিয়ারিটি সম্পর্কে বোঝা যায়। যেমন ধরো একটা পেন হচ্ছে পেশেন্টের, সেটা পেশেন্ট যদি তার ইন্টেন্সিটি না বলে তুমি কিন্তু বুঝতে পারবে না।
এবার পেশেন্ট হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, সে চুপ করে গেল যে এটুকু ঠিক আছে ম্যানেজ করে নেব, কিন্তু যদি সে এক্সপ্লেন না করে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না সেই ডিজিজের সিভিয়ারিটি কতটা। তাহলে ছোট থেকে ছোট সিমটম বা সাইন সবই কিন্তু এই ইন্টারভিউয়ের মাধ্যমে তুলে ধরতে হবে বা জেনে নিতে হবে, ঠিক আছে। নেক্সট, টাইপস অফ ইন্টারভিউ। এক্ষেত্রে কি দু ধরনের ইন্টারভিউ হয়, একটা হচ্ছে ভার্বাল টেকনিক আর নন ভার্বাল টেকনিক। ভার্বাল টেকনিকের মধ্যে হলো ক্লোজ এন্ডেড আর ওপেন এন্ডেড টেকনিক। তো ওই ক্লোজ এন্ডেড মানে হচ্ছে আমরা আগেই পড়েছিলাম ক্লোজ এন্ডেড কোশ্চেন ইয়েস নোতে শেষ হয়ে যাচ্ছিল। ওপেন এন্ডেডে আমরা জানতে চাইছিলাম যে এইটা সম্পর্কে একটু বলুন, এক্সপ্লেন করতে বলছিলাম, ঠিক আছে। এগুলো আনস্ট্রাকচার্ড। তাহলে ক্লোজ এন্ডেডের মধ্যে কি ব্যাপারটা হচ্ছে, এটাকে ডিরেক্ট কোশ্চেনিংও বলা হচ্ছে। যেমন ধরো যে দ্য নার্স আস্কস দ্য ক্লায়েন্ট অ্যাবাউট ইন্টেন্সিটি অফ অ্যাবডোমিনাল পেন ইন দ্য টার্ম অফ মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার। তাহলে আমি এখানে বলেই দিলাম যে আপনার ব্যথাটা কেমন হচ্ছে, কম, বেশি, খুব বেশি বা সহ্য করা যাচ্ছে না, অসহ্য। এই যে 4টে টার্ম আমি বেঁধে দিলাম। এরপরেও তো আরও অনেক টার্ম আছে, আমি কিন্তু এখানে তাকে 4টেই বলে দিলাম যে এই 4টের মধ্যে কোনটা, ঠিক আছে। এটা গেল ক্লোজ এন্ডেড। ওপেন এন্ডেড মানে কি, তুমি আবার বলেই দিলে আচ্ছা আপনি বলুন তো আপনার কী ধরনের ব্যথা হচ্ছে, মানে কি করলে আপনার ব্যথাটা বেড়ে যাচ্ছে বা কি করলে ব্যথাটা কমে যাচ্ছে, কখন কখন ব্যথা হচ্ছে। এই যে তুমি তাকে ছেড়ে দিচ্ছ আনসার দেওয়ার জন্য, তাকেই বলা হচ্ছে যে ওপেন এন্ডেড কোশ্চেন, ঠিক আছে। আর নন ভার্বাল টেকনিক মানে এই যে তার কন্ডিশন বা তার এই যে ব্যথা এক্সপ্লেন করার কোয়ালিটি, তাকে বলে দিলে যে, বা ধরো তুমি তার ফেশিয়াল এক্সপ্রেশন থেকে বুঝতে পারলে যে তার কতটা সিভিয়ারিটি বা কোথায় ব্যথা হচ্ছে, সে তোমাকে কতটা সত্যি কথা বললো, সেটা কিন্তু তুমি তার এক্সপ্রেশন দেখেও বুঝতে পারবে, ঠিক আছে। তো এটাকেই বলা হচ্ছে নন ভার্বাল বডি ল্যাঙ্গুয়েজ বা জেস্চার, সাইলেন্স, এগুলো হচ্ছে নন ভার্বাল টেকনিক অফ নার্সিং ইন্টারভিউ। তোমরা যে কমিউনিকেশনে পড়েছো, ঠিক আছে। তাহলে ইন্টারভিউয়ের টেকনিকটা মোটামুটি আমরা জেনে নিলাম। এবার আসছি সেটা হচ্ছে রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং। তোমরা ওয়ার্ডে বা ক্লিনিক্যাল ফিল্ডে যখনই কোনো কাজ করবে তোমাদের কিন্তু রেকর্ডিং করতে হবে, ঠিক আছে। তাহলে এবারে আমরা জেনে নিই কোনটাকে রেকর্ডিং বলছি, কোনটাকে রিপোর্টিং বলছি, ঠিক আছে। রেকর্ডিং হচ্ছে একটা কমিউনিকেশন ইন রাইটিং অফ এসেন্সিয়াল ফ্যাক্টস ইন অর্ডার টু মেনটেন কন্টিনিউয়াস হিস্ট্রি অফ ইভেন্টস ওভার এ পিরিয়ড অফ টাইম। মানে একটা প্রলং পিরিয়ড ধরে তুমি একটা রেকর্ড করছো, তুমি রোজ ওয়ার্ডে যাচ্ছ, ডেলি ডায়েরিটা লিখছো, আর ডেলি আর কি যা যা স্পেশাল ইনসিডেন্ট হচ্ছে বা যেটা যেটা তোমার স্পেসিফিক টাস্ক দেখছো সেগুলোকেই তুমি নোট ডাউন করে রাখছো, সেটাকে আমি রেকর্ডিং বলছি। রিপোর্টিংটা কি, রিপোর্টিংটা হচ্ছে পার্সোনাল হতে পারে, ওরাল হতে পারে, রিটেন হতে পারে, গ্রুপেও হতে পারে। তাহলে কি এটা একটা ওয়ান টাইপ অফ কমিউনিকেশান যেখানে ইনফরমেশানটা ইন্ডিভিজুয়ালে হতে পারে, গ্রুপে হতে পারে, রিটেনও হতে পারে, আবার ওরালেও হতে পারে, ঠিক আছে। রিপোর্টিং। তাহলে রেকর্ডিংয়ের ইম্পর্টেন্সটা কি, ইট ইজ আ লিগাল ডকুমেন্টস। ভালো করে তোমরা জানো যে দেখবে আমরা তোমাদের থেকে যা যা ডকুমেন্ট নিয়েছি সবই কিন্তু তোমরা যখন 3 বছর পরে চলে যাবে দেখবে এগুলোই কিন্তু তোমরা ফেরত পাচ্ছ, ঠিক আছে। তাহলে এটা একটা লিগ্যাল ডকুমেন্ট। যদি এখন কেউ এসে বলে যে না এই মেয়েটি তো এইচএস পাসই করেনি, আপনারা কী করে ভর্তি করলেন, তার জন্যে কিন্তু আমরা আজকে মার্কশিট ভেরিফিকেশানে পাঠাচ্ছি, কেননা আমাদের এর বেসিসে তোমরা আমাদের কাছে এসেছো। তাহলে আমাদের লিগ্যাল ডকুমেন্ট হিসেবে আমাদের কাছে কিন্তু কাউন্সিল থেকে, মানে ইউনিভার্সিটি বা কাউন্সিল থেকে কিন্তু তার একটা রিটেন ডকুমেন্ট থাকতে হবে, যে আমরা বলতে পারবো যে না এইটা আমরা সার্চ করেছি, তার এই রেজাল্ট, ঠিক আছে। সেই জন্যে কিন্তু তোমাদের মার্কশিট ভেরিফিকেশান করা হয় বা আমাদের প্রত্যেকেরই করা হয়েছে, ঠিক আছে। নেক্সট, মেনটেনেন্স অফ রেকর্ড
ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ হেলথ কেয়ার। তাহলে যদি পেশেন্টের হেলথ রেকর্ডটা মেনটেন করা হয়, সেটা ইন ফিউচার তার কাজে লাগবে। হয়তো আজকে সে একবার সিক হয়েছে, তার ইনফরমেশনগুলো রেকর্ড সেকশনে জমা আছে, নেক্সট টাইম যখন আসবে আমি কিন্তু ইনফরমেশনগুলো পাবো। বা অনেক সময় দেখবে পেশেন্ট ডিসচার্জ হয়ে চলে গেছে, কোনো আরটিআই করেছে, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি মানে করো আরটিআই, তাহলে কিন্তু তুমি সেই কী ট্রিটমেন্ট পেয়েছো, কী ওষুধ দিয়েছে, সবই কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তাহলে এটা একটা ইন্টিগ্রাল পার্ট ফর হেলথ কেয়ার। বা প্রিভিয়াসলি কোনো রিয়াকশান হয়েছে কি না, বা কোনো রিসার্চের কাজে লাগে। ঠিক আছে, নেক্সট, the care that is provided to a patient is complete when it is recorded in manner। মানে কেয়ারটা তখনই কমপ্লিট হয় যখন তুমি রেকর্ডটা কমপ্লিট করবে। তুমি কাউকে একটা ব্যাক কেয়ার দিয়ে এসেছো, তাহলে যখন তুমি এসে সেটা রেকর্ড করলে, রিটেন ডকুমেন্ট নিলে, তখন কিন্তু তোমার এই কেয়ার দেওয়াটা কমপ্লিট হলো। তার আগে পর্যন্ত কিন্তু হয়নি। ভার্বাল কথা কেউ বিশ্বাস করবে না, রিটেন ডকুমেন্ট চাই। নেক্সট, রেকর্ডেড ফ্যাক্টস হ্যাভ এ ভ্যালু অ্যান্ড সায়েন্টিফিক অ্যাকিউরেসি। তাহলে বুঝতেই পারছো যে রেকর্ডেড ফ্যাক্ট বা ইনসিডেন্ট, সেই ভ্যালুটা কিন্তু একটা সায়েন্টিফিক ভ্যালু রাখে। ঠিক আছে, নেক্সট, টু অ্যাচিভ the objective appropriate of healthcare, each type of record has an importance। তুমি যে কাজটাই করছো সেটাই তুমি রেকর্ড করে রাখো, সেটার কিন্তু একটা আলাদা অ্যাচিভমেন্ট আছে বা ইম্পর্টেন্স আছে, এবং একটা অবজেক্টিভিটি থাকে। নেক্সট, টাইপস অফ রেকর্ড। তাহলে রেকর্ডিংয়ের এই যে রেকর্ডগুলো হসপিটালে পাওয়া যায়, সেগুলোর টাইপ কী, মানে কি কি ধরনের রেকর্ড আমরা হসপিটালে দেখতে পাবো। তাহলে কি কি আছে, একটা হচ্ছে সোর্স ওরিয়েন্টেড ক্লায়েন্ট রেকর্ড, আর একটা হচ্ছে প্রবলেম ওরিয়েন্টেড ক্লায়েন্ট রেকর্ড। তাহলে সোর্স ওরিয়েন্টেড বলতে কোথা থেকে ইনফরমেশনগুলো আসছে, বা আমরা কোথায় গেলে রেকর্ডগুলো দেখতে পাবো, কোনগুলোকে রেকর্ডিং বলছি। দেখো, সোর্স ওরিয়েন্টেড ক্লায়েন্ট রেকর্ড বলতে কী কী বোঝাচ্ছি। ওপিডি টিকিট মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট টিকিট, এটা একটা রেকর্ড। অ্যাডমিশন টিকিট, কেস সিট অর বেড হেড টিকিট ইনক্লুডস। এই বেড হেড টিকিটের মধ্যে কী কী থাকে এবার দেখে নাও। ওপিডি টিকিট থাকবে, অ্যাডমিশন টিকিট থাকবে, মেডিকেল হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন শিট থাকবে, ফিজিশিয়ানস অর্ডার শিট, ফিজিশিয়ানস প্রগ্রেস নোট, medication sheet, diet sheet, different forms like laboratory reports, x-ray report, consent form, discharge slip, etc. Graphic chart এর মধ্যে temperature, pulse, respiration, blood pressure. Intake output chart, nurses records. Other record include birth and death card, mortuary card, reference card and autopsy report, etc. ঠিক আছে, এগুলো সবই হচ্ছে সোর্স ওরিয়েন্টেড ক্লায়েন্ট রেকর্ড। এবার আসছি প্রবলেম ওরিয়েন্টেড ক্লায়েন্ট রেকর্ড। তাহলে সেগুলো কী কী, সেটা হলো ডেটাবেস, মানে যেখানে এন্ট্রি হচ্ছে ইনফরমেশন, সেটা প্রবলেম লিস্ট থেকে আমি পেতে পারি, যে কটা আজকে প্লাজমোডিয়াম ভাইভাক্স পেশেন্ট অ্যাডমিশন হয়েছে মেডিকেল কলেজে। ইনিশিয়াল প্ল্যান, তাহলে আমরা আজকে একটা প্ল্যান করলাম যে আমাদের নেক্সট উইকের মধ্যে 5টা ওপেন হার্ট সার্জারি করতে হবে, তাহলে আমি সেখান থেকেও পেতে পারি। নেক্সট, প্রগ্রেস নোট, ইনফরমেশন ক্যান বি এক্সপ্রেসড ইন ভেরিয়াস ফর্ম্যাট সাচ অ্যাজ সোপি। এটা মাথায় রাখবে, ঠিক আছে। সোপি মানে হচ্ছে সাবজেক্টিভ ডেটা, অবজেক্টিভ ডেটা, অ্যাসেসমেন্ট, প্ল্যানিং, ইন্টারভেনশন অ্যান্ড ইভ্যালুয়েশন। তাহলে মোটামুটি এগুলো থেকে আমরা প্রবলেম ওরিয়েন্টেড ক্লায়েন্ট রেকর্ড পেতে পারি। এবার আসছি রিপোর্টসের টাইপ, ঠিক আছে, রিটেন রিপোর্ট আর ওরাল রিপোর্ট। রিটেন রিপোর্টের মধ্যে কী কী আসছে দেখবে, তোমরা যখন ওয়ার্ডে যাবে শিফটে একটা করে রিপোর্ট লেখা হয়, নাইটে একটা রিপোর্ট লেখা হয়। তাহলে সেগুলো কী কী, রিটেন রিপোর্ট, সেন্সাস রিপোর্ট, শিফট রিপোর্ট, হোল ডে সেন্সাস রিপোর্ট, সিক রিপোর্ট, আউটব্রেক রিপোর্ট, ইনসিডেন্ট রিপোর্ট, অ্যাবসকন্ডেড রিপোর্ট, ডেথ রিপোর্ট, এক্সেট্রা অ্যান্ড এক্সেট্রা। আর ওরাল রিপোর্টের মধ্যে কি, নার্সেস ইউজুয়ালি গিভ ওরাল রিপোর্ট ডিউরিং চেঞ্জ of shift while handing over and taking over the patient and ward charges। যখন ডিউটিতে গেল তখন সাধারণত নার্সরা ভার্বালি বা ওরালি রিপোর্টের মাধ্যমেই হ্যান্ড ওভারটা নেয়, সেটাই এখানে বলা হয়েছে।
এবার গুড মানে রিপোর্ট বা রেকর্ডের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী, সেগুলো হলো ফ্যাকচুয়াল। আমি নিশ্চয়ই মনের গল্প লিখে বসবো না একটা লিগাল ডকুমেন্টে, তাহলে কি এক্স্যাক্ট যেটা হয়েছে ইনসিডেন্ট বা যা তুমি করেছো সেটা ডেসক্রিপটিভ বা অবজেক্টিভ ইনফরমেশানটাই একমাত্র রেকর্ড করতে হবে। মানে ফ্যাকচুয়াল মানে জাস্ট ফ্যাক্টটাকে তুমি রেকর্ড করবে। নেক্সট অ্যাকিউরেসি, অ্যাকিউরেট ওয়ার্ড ইউজ করবে, ঠিক আছে। কমপ্লিটনেস মানে যে ইনফরমেশনটা আমি লিখছি সেটা যেন কমপ্লিট ইনফরমেশন হয়। হাফ ইনফরমেশন লিখলে সেটা কারোর পক্ষে বোঝা সম্ভব না এবং তাতে ইন ফিউচার প্রবলেম হবে। কেননা সবসময় তো একই স্টাফ থাকবে না, তাহলে যে থাকলেও সে বলতে পারবে, কিন্তু যে নেই সে কিন্তু কমপ্লিট ইনফরমেশন না থাকলে মিনিংটা অন্য হয়ে যাবে বা ভুল বুঝবে। নেক্সট কারেক্টনেস, অতএব যে ইনফরমেশনটা আমি পাচ্ছি চেক করে সেটাই কিন্তু লিখবো, অন্য কিছু লিখবো না, ঠিক আছে, কারেক্ট ইনফরমেশনই লিখবো। অর্গানাইজেশন মানে গুড রেকর্ড মানে রেকর্ডিং, দেখা গেল তুমি লিখছো একটা পেশেন্টকে আমি আজকে সকালে ডিউটিতে গেছি, টিফিন খেয়ে একটু ওয়ার্ডের বাইরে গেছিলাম, তারপরে এসে মেডিসিন করলাম, তারপরে আমি রাউন্ডে গেলাম, আমি আবার এনএস অফিসে গেলাম, তারপর পেশেন্টকে একটু আমি নিজে টয়লেট গেলাম। মানে কেমন হ্যাপাজার্ট হচ্ছে না? তুমি ওয়ার্ডে গেছো, নেক্সট গিয়ে হ্যান্ডওভার নিয়েছো, ওয়ার্ডে খারাপ পেশেন্ট কারা আছে বা ক্রিটিক্যাল পেশেন্ট কারা সেগুলো দেখে নিয়েছো, নেক্সট এসে সেন্সাস দেখেছো যে হেড কাউন্টের সাথে ঠিক আছে। এবার তুমি রাউন্ডের জন্য বিএসটি কাউন্ট করেছো, গুছিয়েছো, রাউন্ডে গেছো, স্ট্যাট মেডিসিন যা ছিল দিয়েছো, অর্ডার চেঞ্জ হয়েছে সেগুলো তুলেছো, ইনভেস্টিগেশনে পেশেন্টকে পাঠিয়েছো, ওটি থাকলে তাকে প্রিপারেশন করেছো, নতুন পেশেন্ট এলে তাকে রিসিভ করেছো। এই যে একটা সিরিয়ালিটি মেনটেন, এইটাকে বলা যায় সুন্দর করে অর্গানাইজ করে অ্যান্সারটা লেখা বা রিপোর্টটা লেখা, এটাকে বলা হচ্ছে অর্গানাইজেশন। কনফিডেন্সিয়ালিটি, রিপোর্ট সবসময় আমরা জানি যে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে, তো সেটাই কোনো আনঅথরাইজড পার্সনকে আমরা আমাদের লিগ্যাল ডকুমেন্টগুলো শো করব না বা ফটো তুলতে দেব না, ঠিক আছে। আর এদিক ওদিকে ছড়িয়ে রাখবো না, যেখানে যে ইনফরমেশনটা রাখার সেখানে সেটা প্লেস করব। নেক্সট নার্সেস রোল, মানে তাহলে নার্স কী করতে পারে এই রেকর্ড আর রিপোর্ট মেনটেনিং করার জন্য, বা মেনটেনটা কী করে করবে নার্স। ফার্স্ট হচ্ছে স্কিলড হতে হবে। আমি যে একটা গুড রিপোর্ট লিখবো বা রেকর্ড মেনটেন করব সেটার জন্য কিন্তু নার্সকে স্কিলড হতে হবে, ঠিক আছে। যা ইচ্ছা মনের কথা গুছিয়ে লেখা যাবে না, যেটা হয়েছে ইনসিডেন্টটা সেটাই লিখতে হবে, ঠিক আছে। Next, as a record keeper should see that all the records are kept clean, safe, up to date and ready for use. তোমার কাছে রাউন্ডে যাওয়া হলো, গিয়ে দেখলে 3 দিন আগে রিপোর্ট লিখেছে, তারপর থেকে আর রিপোর্ট লেখা নেই, তাহলে সেটা যেন আপ টু ডেট থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট, all treatment medication should be recorded immediately after the procedure. যা প্রসিডিওরই করো না কেন এসে রেকর্ড করো। তুমি সকাল থেকে 1000টা কাজ করেছো, কিন্তু এবার ভার্বালি হ্যান্ডওভার দিয়ে চলে এলে, সন্ধেবেলায় তুমুল ঝামেলা হলো যে পেশেন্টটা হাইপোগ্লাইসিমিয়া হয়েছে, কেন 25% ডেক্সট্রোজ পায়নি। তুমি হয়তো দিয়েছো, তুমি চেক করেছো, কিন্তু রেকর্ড করোনি, কেউ বিশ্বাসই করবে না, ঠিক আছে। তাহলে রেকর্ডিংয়ের কিন্তু একটা সিগনিফিক্যান্স রয়েছে। নেক্সট হচ্ছে নার্স সবসময় কমপ্লিট রেকর্ড লিখবে এবং কনসাইজ ম্যানারে লিখবে। যেগুলো মেডিকেল অ্যাব্রিভিয়েশন, সেই অ্যাব্রিভিয়েশনগুলো অবশ্যই তাকে জানতে হবে এবং প্রপারলি ইউজ করতে হবে। তার মধ্যে কী আছে, যেমন এক্সাম্পল ওডি, বিডি, বিপি মানে ব্লাড প্রেশার, বিডি মানে টুয়াইস আ ডে, ওডি মানে ওয়ান্স আ ডে। এগুলো কিন্তু নার্সের একদম ঠোঁটস্থ থাকবে, খুবই মুখস্থ থাকবে, ঠিক আছে। ইঙ্ক শুড বি ইউজ টু মেনটেন দ্য রেকর্ড পারমানেন্টলি, এবং কোনো উড পেন্সিলে রেকর্ডিং চলবে না, যেটা ইরেজ করলে উড়ে যায়, একদম পেন দিয়েই রেকর্ডিংটা করতে হবে। নেক্সট, রেকর্ডিং শুড স্টার্ট উইথ ডেট অ্যান্ড টাইম অ্যান্ড এন্ড উইথ সিগনেচার অ্যান্ড ডেজিগনেশন। তাহলে আমি ডেট টাইম দিয়ে স্টার্ট করলাম লেখা, এবং লেখার শেষে আমার সিগনেচার থাকবে, ফুল সিগনেচার এবং ডেজিগনেশন, আমি কে। ডেজিগনেশন ছাড়া কিন্তু কোনো ভ্যালু নেই। এই যে তোমরা অনেকেই লিখেছো না, আমি দেখছিলাম এসএনের ওটাতে বারবার বলছিলাম যে নিচে লেখো ফার্স্ট ইয়ার জিএনএম স্টুডেন্ট, কেন বলছিলাম এই কারণে যে এটা কে।
আজকে অঙ্কিতা দাস লিখছে অঙ্কিতা দাসটা কে? মেডিকেল কলেজে গেলে কে খুঁজে পাবে? তাহলে অঙ্কিতা দাস হচ্ছে ফার্স্ট ইয়ার জিএনএম নার্সিং স্টুডেন্ট, ঠিক আছে, জিএনএম স্টুডেন্ট। নেক্সট, যখন আমি টেম্পারেচার পালস রেসপিরেশন চার্টিং করব, তখন যে সাইনগুলো দেব সেটা কিন্তু আমার ইউনিফর্মিটি মেনটেন করতে হবে, এবং কখনো হোয়াইটনার, কোনো রেকর্ডিং বা রিপোর্টিংয়ে আমি হোয়াইটনার ইউজ করব না, ডাবল রাইট করব না। ভুল যদি হয়ে থাকে আমাকে কনসিয়াসলি হতে হবে, মানে কাজটা করতে হবে, এবং ভুল করার কোনো জায়গা নেই। যদি হয়ে থাকে তাহলে জাস্ট পেন থ্রু করব এবং করে আবার ফেয়ার করে করব, পাশেই আমি সেটা লিখব, ঠিক আছে। আর ছোট্ট একটা ইনিশিয়াল দিয়ে দেবো যে হ্যাঁ এটা আমি করেছি, ঠিক আছে। নেক্সট, nurse should protect records from unnecessary damage and use by unauthorized person. unnecessary damage বলতে দেখা গেল তুমি হ্যান্ডওভার দিচ্ছ, তখন বিএসটিটা বুঝতে পারোনি, স্যালাইন জল ছিল তার উপরে রেখে দিলে, দেখতেই পাওনি জলটা, এবার তাহলে কি ওটা ভিজে যাবে, কাগজটা নষ্ট হয়ে যাবে। তো সেগুলো যেন এইসব ড্যামেজ না হয় বা ইঁদুরে না খেয়ে নেয়, এগুলো খেয়াল রাখতে হবে। It is the important responsibility of the nurse to maintain and keep the records properly in proper place so that it is easily available when required. দেখবে বিএসটিগুলো সবসময় সিরিয়ালি সাজানো থাকে, ইউনিট ওয়াইজ সাজানো থাকে, বা যখন আমরা রেকর্ড সেকশনে পাঠাই তখনও কিন্তু ডিসচার্জের ডেট ওয়াইজ বিএসটিগুলো সাজিয়ে রেকর্ড করে তবে পাঠানো হয়, যাতে ইন ফিউচার খুঁজে পেতে সুবিধা হয়, ঠিক আছে। After discharge, maintaining documentation, nurse should send the record or send to the records room for permanent filling and preservation, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা যেটা জানলাম নার্সেস রেসপন্সিবিলিটি, নার্সেস রোল কী করে মেনটেন করতে হবে সেটা। এবার কিছু লিগ্যাল পয়েন্টস আছে, সেগুলো কি, বা আমরা লিগ্যাল গাইডলাইন্স বলতে পারি। সেক্ষেত্রে কি, ডু নট ইরেজ any part of the recording, draw single line through the error। তাহলে যেটা বললাম, যদি ভুল হয়ে থাকে জাস্ট একটা পেন থ্রু করো এবং কখনোই ইরেজ করবে না, ঠিক আছে। নেক্সট কি, ডোন্ট লিভ ব্ল্যাঙ্ক স্পেস while রেকর্ডিং। মানে কি, আমি এক লাইন করে ফাঁকা রেখে দিলাম, কেন? ওখানে যদি কখনো কিছু মনে পড়ে তাহলে টুক করে লিখে দেবো, দেখলাম একটা ঝামেলা হচ্ছে তাহলে আমি ওখানে লিখে দিলাম যে আমি এটা করেছি, কখনো না। রেকর্ডিংয়ের ভেতরে কোনো ফাঁকা স্পেস থাকবে না, ঠিক আছে। ডোন্ট রেকর্ড ট্রিটমেন্ট, মেডিকেশন অর ইয়োরসেলফ, রিজার্ভেশন ফর সামওয়ান এলস, চার্ট অনলি ফর। তাহলে কি বলতে চাইছে এখানে, যে তুমি যে অবজারভেশন করলে, মেডিকেশন দিলে, ট্রিটমেন্ট, এগুলো কখনো রেকর্ডিংয়ে হয় না। চার্ট অনলি ফর ইয়োরসেলফ, মানে এগুলো নিজের জন্য তুমি রেকর্ড করো, রেকর্ডিংয়ে এগুলো কখনো লিখবে না, কারণ তুমি তো নার্সেস নোট লিখছো, আর এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা রেকর্ডিং, ঠিক আছে। নার্সেস নোটে তুমি তোমার মতো তোমার জন্য লেখো, কিন্তু যেটা তুমি মানে পেশেন্টের সাইটে যে ডকুমেন্টেশনে করছো সেটাতে কিন্তু স্পেসিফিক কথা ছাড়া কিছু লিখবে না। নেক্সট, ডোন্ট রেকর্ড এনি প্রসিডিওর, মানে চেকিং ভাইটাল সাইন অর গিভিং মেডিসিন বিফোর বিইং ডান, বাট রেকর্ড অনলি আফটার দ্য প্রসিডিওর। মানে যে কোনো প্রসিডিওর করার আগে তুমি রেকর্ড করবে না, কাজটা করা হয়ে গেলে তবেই তুমি একমাত্র রেকর্ডিংটা করবে। ইউজ পেন্সিল ইন রেকর্ডিং অর চার্টিং, রেকর্ড অল এন্টায়ার লেজিবল অ্যান্ড ইন ইঙ্ক। মানে ডু নটটা এখানে অ্যাড করবে অবশ্যই, হ্যাঁ। মানে পেন্সিল দিয়ে রেকর্ডিং রিপোর্টিং হয় না, এবং লেজিবল মানে যেটা পড়া যাবে এরকম পেনের কালি দিয়েই লিখবে। ডোন্ট রাইট ক্রিটিক্যাল কমেন্ট, মানে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা লিখবে না, স্ট্রেট ফ্যাক্টটা অনলি লিখবে, আর কিচ্ছু না, কোনো কমপ্লেক্স ওয়ার্ডে যাবে না। নেক্সট, ডোন্ট ইউজ জেনারেলাইজ কমেন্ট ওয়াইল রাইটিং রিপোর্ট অ্যাবাউট এ পেশেন্ট। যেমন ধরো ফার্স্ট গিয়েই দেখবে এটাই লেখা আছে জেনারেল কন্ডিশন অফ দ্য পেশেন্ট। জেনারেল কন্ডিশন মানে কি, তুমি স্পেসিফিক কথা লেখো যে পেশেন্ট ইজ ক্রিটিক্যালি পুয়ার ডিউ টু সিভিয়ার হাইপোটেনশন, বা পুয়ারলি অ্যাসেসড পালস, বা রিপিটেটিভলি হ্যাভিং ব্র্যাডিকার্ডিয়া, এরকম স্পেসিফিক কথা লেখো। জেনারেলাইজ কন্ডিশন এরকম কিছু লিখবে না।
ঠিক আছে, স্পেসিফিক কনসাইজ করে স্পেসিফিক টার্ম ইউজ করবে। নেক্সট, ডোন্ট অ্যালাউ আনঅথরাইজ পার্সন টু হ্যাভ ইজি অ্যাক্সেস টু দ্য রেকর্ড। এমন কাউকে অ্যাক্সেস দেবে না যে ইজিলি এই রেকর্ডিংগুলো হ্যান্ডেল করে। ঠিক আছে, সবসময় রেকর্ডিংগুলোকে প্রপার প্লেসে সেফ কাস্টাডিতে রাখতে হবে। ঠিক আছে, চেঞ্জ অফ শিফট রিপোর্ট, অর তোমরা যেটা ওয়ার্ডে পাবে, ওয়ার্ডের টার্মটা হচ্ছে রাউন্ড অর্ডার খাতা বা ভেসপার খাতা। এক একটা হসপিটালে এক একটা নামে এটা চলে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মানে ভেবে নাও হ্যান্ডওভার খাতা বা হ্যান্ডওভার টাইমে মানে সিনিয়র সিস্টাররা যখন শিফট চেঞ্জের যে সিস্টারদেরকে হ্যান্ডওভার দেন সেটাকেই বলা হচ্ছে মানে সামারাইজেশন অফ দ্যাট শিফট ডিউটি। ঠিক আছে, মানে ওই শিফটে কী কী কাজ হয়েছে জাস্ট একটা শর্ট লিস্টেড অ্যাক্টিভিটিস। তাহলে কি হলো, এখানে যে অন ডিউটি নার্স ছিল সে সামারাইজ করে অ্যাবাউট অ্যাসাইন্ড পেশেন্ট, মানে আজকে আমার পেশেন্টের ধরো যে ডায়াবেটিক খাবার খেয়েছে বা ডায়াবেটিক ডায়েট নিয়েছে, পেশেন্ট টয়লেট করেছে, এতটা ইনটেক এতটা আউটপুট হয়েছে, দুবার আমি ব্যাক কেয়ার দিয়েছি, অন ডিউটি ফিজিশিয়ান এসে তিনবার দেখে গেছেন, পেশেন্টের ভাইটাল স্ট্যাটিস্টিক্স স্টেবল আছে, মানে এরকম ছোট্ট ছোট্ট করে জট ডাউন করে কথা বলা। ঠিক আছে, সরি, এক্সাম্পল কি, নেজোগ্যাস্ট্রিক ফিড ইজ উইথহেল্ড ফর এ ক্লায়েন্ট অ্যাজ ট্রেকিওস্টমি ইজ প্ল্যান। তাহলে গিয়ে বললো যে এর তো রাইস টিউব ছিল, সেটা কোথায় গেল? তাহলে কি, যে রাইস টিউবটা খোলা হয়েছে কেন, রাইস টিউব ফিডিংটা হোল্ড করা হয়েছে কেন, ওর আজকে ট্রেকিওস্টমি প্ল্যান করা হয়েছে সেজন্য। তাহলে তুমি যদি এটা না বলো, সে বুঝবে যে হয় তুমি খাইয়েছো, রেকর্ড করোনি, হয়তো রেকর্ডিংয়ের জায়গায় কিছু লেখা নেই। তাহলে কি, তুমি যে খাওয়াওনি, কেন খাওয়াওনি সেটার র্যাশনাল কি, যে ট্রেকিওস্টমি প্ল্যান করা হয়েছে তাই জন্যে আজকে পেশেন্টকে ফিডটা দেওয়া হয়নি। ঠিক আছে, এইটা কিন্তু একদম যদি না তুমি হ্যান্ডওভার দাও তাহলে বোঝা সম্ভব না। তাহলে এখানে কি পারপাস বুঝলাম, টু প্রোভাইড কন্টিনিউটি অফ কেয়ার অ্যামং নার্সেস হু আর কেয়ারিং ফর এ ক্লায়েন্ট। নেক্সট, পয়েন্টস টু অ্যাড ইন শিফট রিপোর্ট কী কী, মেডিকেল অ্যান্ড নার্সিং ডায়াগনোসিস অফ প্রায়োরিটি প্রবলেমস। তাহলে এই যে শিফট রিপোর্টের সময় আমি যেমন মেডিকেল ডায়াগনোসিসও বলছি, তেমনি নার্সিং ডায়াগনোসিসও আমরা অ্যাকর্ডিং টু প্রবলেম বলবো। নেক্সট, ক্লায়েন্টস রিস্ক প্রবলেমগুলোও শিফট রিপোর্টে লেখা থাকে। কারেন্ট চেঞ্জেস, মানে হেলথ স্ট্যাটাসে কোনো চেঞ্জ হয়েছে কি না, কেননা 2 আওয়ারলি 4 আওয়ারলি করে ভাইটাল সাইন চেক করা হয়। ইফেক্টিভ ইন্টারভেনশন অফ ট্রিটমেন্ট অফ প্রায়োরিটি প্রবলেম ইনক্লুডিং ল্যাবরেটরি অ্যান্ড ডায়াগনস্টিক রেজাল্টস। তাহলে ওই আওয়ার্সে কোনো ইনভেস্টিগেশন হয়েছে কি না, ট্রিটমেন্ট প্ল্যান চেঞ্জ হয়েছে কি না, কোনো ল্যাবরেটরিতে তুমি কোনো ডকুমেন্ট পাঠিয়েছো কি না, সেগুলো কিন্তু জানতে পারবো বা অ্যাড করতে হবে। প্রগ্রেস নোটটা কেমন হবে, যে তুমি যে যে কাজগুলো করেছো তার আউটকাম কী হয়েছে। ঠিক আছে, সেটা প্রায়োরিটি প্রবলেম হোক বা টিচিং বা ডিসচার্জ টিচিং যেটাই হোক, সেটা তুমি কী ধরনের আউটকাম করেছো সেটাও কিন্তু অ্যাড করতে হবে। মডিফিকেশান ইন দ্য প্ল্যান অফ কেয়ার, যদি তুমি কোনো তার প্ল্যান অফ কেয়ারে চেঞ্জেস এনে থাকো সেটাও রেকর্ড করতে হবে। আর ক্লায়েন্টের ফ্রেশ কমপ্লেন, মানে আজকে হঠাৎ করে একটা নতুন কমপ্লেন পেশেন্ট বলছে, সেটাও কিন্তু এই রেকর্ডিংয়ের মধ্যে থাকবে। ঠিক আছে, ট্রান্সফার রিপোর্ট মোটামুটি তোমরা কিন্তু জেনে গেছো, আমরা আগে পড়ে নিয়েছি। একটা পেশেন্ট ট্রান্সফার হতে গেলে কি কি করতে হবে, কি প্রিকশন নিতে হবে, অ্যাকর্ডিং টু ডিজিজ কন্ডিশন আমরা প্রিকশন নেব, সেটা পড়া হয়ে গেছে। ওই জন্য এখানে আর ডিটেলসে গেলাম না। আশা করি বুঝতে পেরেছো, না পারলে আরেকবার তোমরা ডিসচার্জটা একবার পড়ে নিও। ঠিক আছে, ইনসিডেন্ট রিপোর্ট বলতে কি বোঝানো হচ্ছে, যে কোনো একটা ইনসিডেন্ট, আনইউজুয়াল অকারেন্স, ঠিক আছে, বা অ্যাক্সিডেন্ট, সাডেনলি পেশেন্ট পড়ে গেছে হতে পারে, নিডল স্টিক ইনজুরি হতে পারে, কোনো রং মেডিকেশন হতে পারে, এগুলোকে এক একটা ইনসিডেন্ট বলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ডকুমেন্ট অফ এনি আনইউজুয়াল অকারেন্স অর অ্যাক্সিডেন্ট ইন দ্য ডেলিভারি অফ পেশেন্ট কেয়ার সাচ অ্যাজ ক্লায়েন্টস ফল, medication error, needle stick injury, accidental omission of order therapy। বুঝতেই পারলে। অ্যান্ড ইনসিডেন্টটা কি, ইনসিডেন্ট হচ্ছে যেটা হেলথ কেয়ারের রুটিন কেয়ার ছিল সেটা
তার কন্টিনিউইটিতে ব্রেকআপ হলো। পেশেন্টটা ছিল একটা বেডে, সাডেনলি মানে তুমি ফিডিং দিয়েছো, তার সাইড রেলটা তুলতে ভুলে গেছো, পেশেন্ট রেস্টলেস ছিল, ফল হলো মাটিতে, হেড ইনজুরি হলো। তাহলে এটা কি হলো? ইনসিডেন্ট। তাহলে সেটাকে বলা হচ্ছে যে পেশেন্টের তো রেলিংটা ছিল না, তো সেটা যখন কনসিস্টেন্ট হলো না, তোমার যাওয়ার আগে উচিত ছিল রেলিংটা তুলে দিয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে ইনসিডেন্টাল রিপোর্ট, ইনসিডেন্টাল ইভেন্ট। তাহলে এবার সেক্ষেত্রে কী হচ্ছে? ইনসিডেন্টাল রিপোর্ট ইজ নট প্র্যাকটিক্যালি রিটেন ইন আওয়ার সেটিং, বাট আইডিয়ালি ইট মাস্ট বি রিটেন টু এনশিওর দ্যাট দ্য ক্লায়েন্টস রিসিভ সেফ কেয়ার। তাহলে আমি যদি ইনসিডেন্টাল রিপোর্ট লিখি, তাহলে দেখবে মানে এটাই ভেবে নেওয়া হয় যে ইনসিডেন্টাল রিপোর্ট লেখা হচ্ছে মানে পেশেন্টটা সেফ কাস্টাডিতেই আছে এবং পেশেন্ট বেস্ট কেয়ার পাচ্ছে। ঠিক আছে? এই জন্যে যাতে পেশেন্ট সেফ থাকে, তাই আমরা ইনসিডেন্টাল রিপোর্ট সবসময় লেখার চেষ্টা করব। আর কি? when an incident occurs, nurse involved in the incident or the nurse who witnessed an injury completes an incident report. Some institution have incident report form. কিছু কিছু ইনস্টিটিউশনে আবার এই ইনসিডেন্ট রিপোর্ট ফর্ম বলেও আলাদা পাওয়া যায়। ধরো অ্যাক্সিডেন্টাল ইনজুরি বা এই যে ফল ইনজুরি বললাম, টয়লেটে গেছে, টয়লেটে গিয়ে পড়ে গেছে, এইগুলোর জন্য আর এগুলো প্রাইভেটে মোটামুটি সাধারণত হয়, গভর্নমেন্টে এসব এখনও বোধহয় ফর্মগুলো সাপ্লাই আসেনি। ঠিক আছে? নার্স ডকুমেন্টস ওনলি অ্যান অবজেক্টিভ আর ডেসক্রিপশন অফ হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি অবজার্ভড, মানে স্পেসিফিক কথা, অ্যাকচুয়ালি নার্স কী দেখেছে সেটাই কিন্তু খালি রেকর্ডিং করবে, মানে অবজেক্টিভ ডেটাটা রেকর্ড করবে। ঠিক আছে? এছাড়া কি? ইন কেস ক্লায়েন্ট অর ভিজিটর ইজ ইনভলভড, দেখা গেল ক্লায়েন্ট মানে ভিজিটর যে এসছে সে ইনভলভড আছে অ্যাক্সিডেন্টের সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু ফিজিশিয়ানকে ইনফর্ম করবে এবং কী অ্যাকশান নেওয়া যায় সেটাও কিন্তু হচ্ছে নোটিফাই করতে হবে। ঠিক আছে? আর কি? in case client is suffered, physicians document the examination and finding in the client's medical record. তাহলে এখানে কি হচ্ছে? ক্লায়েন্ট বলছে যে ক্লায়েন্ট ইজ সাফার্ড, যে আবার অনেক ক্ষেত্রে হতে পারে মেডিকেল রেকর্ড যেটা, সেখানে পেশেন্ট হয়তো সাফারিং করছে, সেটা ডকুমেন্ট দেখে তুমি বুঝতে পারলে, কিন্তু মেডিসিন হয়তো সেই অনুযায়ী এক্স্যাক্ট হয়নি বা মেডিসিন পায়নি। অনেক সময় হয় না যে হসপিটালে সাপ্লাই নেই তাই মেডিসিনটা পায়নি, সেক্ষেত্রে তাহলে কি ক্লায়েন্টটা সাফার করছে, তো সেটাও কিন্তু একটা ওয়ান টাইপ অফ আর কি পেশেন্ট সাফারিং, এটাও একটা ইনসিডেন্ট, হয়তো পেশেন্ট এটা নিয়ে কোনো ভয়েস রেজ করলো, সেটাকে বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে এবার আমরা দেখে নিই যে কোন কোন পয়েন্ট একটা ইনসিডেন্ট রিপোর্টের ক্ষেত্রে আমরা মানে অবশ্যই লিখব বা রেকর্ডিং মেনটেন করব। ফার্স্ট, রেকর্ড দ্য ডেট, টাইম অ্যান্ড প্লেস ওয়ার দ্য ইনসিডেন্টস অকার্ড। এটা আশা করি মানে বুঝতে পেরেছো। ডেসক্রাইব স্পেসিফিক্যালি হোয়াট হ্যাপেন্ড ইন কনসাইজ অ্যান্ড ইন অবজেক্টিভ টার্মস। সেম কথা কিন্তু বারবার বলছি। ডেসক্রাইব অবজেক্টিভলি ক্লায়েন্টস কন্ডিশন অ্যাট দ্য টাইম অফ ইনসিডেন্ট, measures taken by nurse, physician at that time. বুঝতে পেরেছো? Do not interpret or attempt to explain the cause of incidents or blame others. এটা কিন্তু ইনসিডেন্ট রিপোর্ট লেখা মানেই এটা নয় যে আমি আমার শিফটে দেখো কত ভালো কাজ করেছি, কোনো ইনসিডেন্ট হয়নি, আর ওই শিফটে ইনসিডেন্ট হয়েছে তার মানেই যে সে ভালো কাজ করেনি, সেটা নয়। কিন্তু ইনসিডেন্টটাই একটা ইটসেলফ অ্যাক্সিডেন্ট, অথবা এটা যে কোনো সময় যে কোনো কারোর ক্ষেত্রেই হতে পারে। ঠিক আছে? এটা ব্লেম দেওয়ার কোনো জায়গা নয় বা এটা কোনো ব্লেম গেম নয়। ঠিক আছে? সাবমিট রিপোর্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, কেননা আমরা জানি যত তুমি লেট করবে তত ভেবে নেওয়া হবে তুমি বানিয়ে জিনিস লিখছো, তো রিপোর্ট কখনো ফেক লিখবে না। কিপ আ রিটেন অ্যাকাউন্ট অফ ইনসিডেন্ট। তো মোটামুটি এই অবধি আমাদের এই চ্যাপ্টারে যে নার্সিং রেকর্ড, রিপোর্ট, কমিউনিকেশন, অ্যাডমিশন, ডিসচার্জ ছিল, মোটামুটি এই অবধি আমাদের কমপ্লিট হলো। আর একটু আছে, তারপরে একদিনেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে?